মানুষেতে সুরাসুর। সামনের পানে লিখেছে কবি, এঁকেছে শিল্পী ছবি, গাড়িয়াল সেই বন্ধুর সুরে মেতেছে উদাস কবি। সামনের পানে লিখেছে কবি, এঁকেছে শিল্পী ছবি, গাড়িয়াল সেই বন্ধুর সুরে মেতেছে উদাস কবি। ঢাকা পালার বিয়ের গীত লাগে দেখি সুমধুর, ঢাকা পালার বিয়ের গীত লাগে দেখি সুমধুর। এসো গাই সবে মহান বাড়িতে মিলিয়ে সুর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। নৌকার বাদ তোলে
আরে রসের কথায় শুনে তোরা নতুন আরো ডাক তেমন ভুঁইয়ার সাথে সুরমান ওগা চটুল কিরতি ভান্নাসি দরিয়ার চিতান ওগা চটুল কিরতি ভান্নাসি দরিয়ার চিতান গদাই মন গায় যদি বন্ধু ধন গদাই মন গায় যদি বন্ধু ধন আরে ফুলত বসি ভ্রমর যেমন মধু করে পান বন্ধু শোনো খাওয়াইয়া গান আরে ফুলত বসি ভ্রমর যেমন মধু করে পান বন্ধু শোনো খাওয়াইয়া গান ওরে আইছে নাইটিল লাল মনির হার তিরঙ্গানের নিমন্ত্রণ ওরে আইছে নাইটিল লাল মনির হার তিরঙ্গানের নিমন্ত্রণ গদাই মন গায় যদি
ধরে
কাবাডিয়ার কত রকম খেলা, আরে নবান্নতে চিরামুড়ি, পৌষ মাসে পিঠা, কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা। আমি তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই, বাংলাদেশের ঢোল। আমি তাক ধুম বাজাই, সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাক ধুম বাজাই, বাংলাদেশের ঢোল। আমি তাক ধুম বাজাই। তাক ধুম বাজায় বাংলাদেশের ঢোল। আমি তাক ধুম বাজাই। ওই উজানতলির গ্রাম পেরুলেই নকশি কাঁথার মাঠ, আর কাজলা নদীর তীরে আছে সুজন বাইদার ঘাট। দেখো দেখো
কত নাচ, এরপরে দেখাবো আমি শঙ্খ চূড়ের রাজ। লখাইকে যে কেটেছিল লোহার বাসর ঘরে, দেখো এবার তোমরা সেই কাল নাগিনী রে। ও হায় রে বেহুলা সরসী, ও হায় রে হইল রে কলঙ্কিনী। নদ নদী হাওর আছে আছে রে খাল বিল, নীল দরিয়ায় তুফান এলে মাঝির হয় মুশকিল। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 ওরে সামলে তোরি বাইয়ো, সামাল 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 ওরে সামলে তোরি বাইয়ো। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। ওই দেখ থাইকা থাইকা গজে দেওয়া তীরের পানে ধাইও, থাইকা থাইকা গজে দেওয়া তীরের পানে ধাইও। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 রে সামলে তোরি বাইয়ো, সামাল 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 রে সামলে তোরি বাইয়ো। হেইয়ো রে হেইয়ো, 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 হেইয়ো রে হেইয়ো। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল্লাহ বিপ্লব। এবার আমাদের অতিথিকে অনুরোধ করব লালমনিরহাট জেলার কালচারাল অফিসারের হাতে সনদপত্র তুলে দেওয়ার জন্য। এবারে স্যারকে অনুরোধ করব লালমনিরহাট জেলার পরিবেশনা সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু বলবার জন্য। চমৎকার চমৎকার চমৎকার। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সংস্কৃতি এগিয়ে যাচ্ছে, আর এই বাচ্চারা যেভাবে পারফর্ম করলো, আমি যতক্ষণ বসেছিলাম আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি, এবং আমি দোয়া করি ওরা আরো অনেক বড় হয়ে যেন ওদেরকে দেখতে হলে এরকম করে তাকাতে হয়। বঙ্গবন্ধুকে আব্দুল গাফফার চৌধুরী, তোমার বিজয় পতাকা এখন মাটির ধুলায় নমিত, তোমার দীপ্ত আদর্শ আজ শকুনির পায়ে দলিত। আকাশে উড়ালে সূর্য পতাকা, তাতে আজ শুধু রক্তই মাখা। জয় বাংলার বজ্রকণ্ঠ আজ বাংলায় দমিত, তোমার বিজয় পতাকা এখন মাটির ধুলায় নমিত। আজ বাংলার ভাগ্য বিধাতা মাটির কবরে শায়িত, 10 কোটি বাঙালি আজ রাজাকার দ্বারা শাসিত। কুকুর এখন মসনদে বসে, সিংহ চর্ম গায়ে দেয় কষে, বিদেশি প্রভুর সেবায় এখন পদানত দাস নিয়ত। তুমি তো হয়েছ শহীদ বন্ধু, বাঙালি হয়েছে নিহত। কোথায় তোমার মুক্তিযোদ্ধা, বাঘা সিদ্দিকী, কর্মী বাহিনী? কোথায় তোমার বুদ্ধিজীবীরা? তারা তো এখন ক্ষমতা কামিনী। কেউ ঘরে বসে নেতা হতে চায়, বিদেশে কেউ বা আসর জমায়। গলাবাজি আর মায়া কান্নায় দেশের বাতাস পীড়িত, জনতা ভ্রান্ত। তোমার পতাকা মাটির ধুলায় নমিত। বঙ্গবন্ধু, তোমার বন্ধু আজ বাংলার জনগণ। টুঙ্গি পাড়ার কবরে শুয়ে কি শোনো না তাদের ক্রন্দন? আর একবার তুমি ডাক দাও, এই দেশ হতে কুকুর তাড়াও। তুমি ডাক দিলে আবার দাঁড়াবে শির খাড়া করে জনতা। জয় বাংলার বজ্রধ্বনিতে প্রাণ পাবে মোরা স্বাধীনতা। কেউ না দেখতেছেন না আমার বাবা ঘুমাইতেছে? ওই যে ওইখানে, ওই যে ওইখানে, ওই যে ওইখানে, ওইখানে। কাগজ কাগজ কইরা সন্তানের মুখ দেখাইছে আল্লাহ, আদরে যত্নে বড়
এই সময় বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেন, তোমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমিও ঝাঁপাইয়া পড়লাম মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে যাওয়া অপরাধে কলিম চাচা, আরে আমি গ্রামের কলিম চাচা, পাক সেনা ডাইকা আইনা ওর মায়ের বুকের মধ্যে লুকাইয়া রাখা মানিকরে ওই উঠানে ওর মায়ের চোখের সামনে কাইটা নিছে ওর ডান হাত বাম পা আর শেষে চক্ষু দুইটা নিল তিনটা। মানিকের বুক ফাটা চিৎকারে আকাশ বাতাস এক হইলেও পাক সেনা আর পিস কমিটির চেয়ারম্যান কলিম চাচা করতাছিল উল্লাস। আর বেওনের দিয়া খুচাইয়া খুচাইয়া রাহে নাই কিছু না মরা পর্যন্ত। কয় তোর বাবা যুদ্ধে গেছিল, মুক্তি হইছে, দেশ স্বাধীন করব। হারামজাদা সত্য তো এখন দেহ কেমন লাগে। ওর মায়ে জ্ঞান হারাইয়া কইরা আছে ওখানে, তারাও টাইনা লইয়া গেল ক্যাম্পে। রক্ত মাখা শরীর গানা আর কাটা টুকরা বলে শিয়াল কুত্তায় খাইছে। কিছু পাই নাই, মানুষের মুখে শুনছি, তাই উঠানের ওই জায়গাটাতে হাত বুলাই আমার মানিকের খুঁজি। আজ আমার কেউ নাই, কেউ নাই, কিন্তু ওই লাল সবুজের পতাকা উঠলে আমার চোখের সামনে ঘাসে আমার মানিকের মুখ, শত মানিকের মুখ। ওই তো পতাকা যাইতেছে, ওই তো পতাকা যাইতেছে, আমার সামনে আইতাছে আমার মানিকের। চেয়ারম্যানের একটি জিপ এসে দাঁড়ালো আমার সামনে। বাবাকে সম্বোধন করে বলল, ডাক্তার বাবু আসুন আমার সঙ্গে। হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। জ্ঞান ফিরতেই দেখি এটা থানা, সামনে বসা আর্মি অফিসার। আমি ওনার পা ধরে বললাম, আমাকে এখানে আনা হয়েছে কেন? আমি বাবা মায়ের কাছে যাব, আমাকে বাবা মায়ের কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে বললে, তোমার নিরাপত্তার জন্য। সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলেন। সবকিছু জেনেও আমি ওনার পা ধরে বলেছিলাম, কাকা বাবু আমাকে রক্ষা করুন, কাকা বাবু আমি বাবা মার কাছে যাব। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলেছি, একসঙ্গে স্কুলে পড়েছি, আমাকে রক্ষা করুন। তিনি আমাকে লাঠি ঝাঁপা দিয়ে চলে গেলেন। মানুষ মুহূর্তে কিরকম পশু হয়ে যেতে পারে সেদিন বুঝলাম। এরপর 16ই ডিসেম্বরের আগে মানুষ আর চোখ খুলল না। সেই রাতে আমার উপরে পাশবিক নির্যাতন চালায় কয়েকজন বাঙালি। আমি বিস্ময়ে হতবাক করেছিলাম। কতজন হবে বলতে পারবো না, তবে 6-7 জন হবে। আমি তো জড় বস্তু, যখন যে যেভাবে পেয়েছে আমাকে ব্যবহার করেছে, আমি কিচ্ছু বলতে পারিনি। অফিসারের পা ধরে আমি বলেছিলাম, আমার রক্ষার কথা বলছে, আমার নিরাপত্তার কথা বলছে, আমি তো রক্ষা পেয়েছি,
আছে। কথাটি বলতে অফিসার আমার মুখে থুতু ছিটাই দিলেন। সহ্য হয়ে গেছে, কিছু বলতে পারি নাই। দাঁতে দাঁত চিবিয়ে বলেছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথাটি শুনে আমি যেন কেমন শরীরে অশরীরেও বল পেলাম। আমি চেঁচাতে লাগলাম, দরজা ধাক্কাতে লাগলাম। হঠাৎ শুনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাবলাম আমি বোধহয় মুক্তি পেয়েছি। কয়েকদিন পরে বাবা এলেন। আমি বাবাকে জড়ায় ধরে বলেছিলাম, বাবা তুমি এসেছো। জানো বাবা, আমাকে না প্রত্যেক রাতে অনেক নির্যাতন করা হয়। আমার খুব কষ্ট হয় বাবা, আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে। বাবা আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না বাবা। বাবা বললে, না মা, আজ আমি তোকে নিয়ে যেতে পারবো না। বাবার কাছ থেকে সরে এলাম। নিজের পরিবার আমাকে অস্বীকার করলো, নিজের বাবা আমাকে অস্বীকার করলো, নিজের মা আমাকে মেনে নেয়নি। জন্ম দিলে জননী হওয়া যায়, কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না। এরপর আমি আর কিছু বলতে পারিনি। আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম স্বাধীন বাংলাদেশে বুকে একটু ঠাঁই। সেটিও পাইনি, সেটিও পাইনি। আমি বীরাঙ্গনা, কিন্তু এ সমাজ আমাকে স্থান দিল না, এ সমাজ আমাকে মেনে নিল না। জানেন জানেন, দেশ স্বাধীন সবার কত সম্মান, বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, কিন্তু আমি এসবের কিছুই চাইনি। চেয়েছিলাম নিজের নারীত্বের মর্যাদা, সেটিও পাইনি। আমি সেটিও হারিয়েছি, হারিয়েছি, হারিয়েছি। রক্ত বলেন তো, লক্ষ লক্ষ মানুষের রক্ত, আমাদের মতো ধর্ষিতা মেয়েদের রক্ত। দেখছেন রক্ত, পতাকা, পতাকা দেখেন, পতাকা, এটা পতাকা। এই পতাকার জন্য আমি আমার নারীত্বের মর্যাদা হারিয়েছি, কিন্তু এই দেশ আমাকে জায়গা দিল না, এই সমাজ আমাকে সম্মান দিল না, আমাকে দূরে ঠেলে দিল। আমি কি চেয়েছিলাম বলেন তো? আমি চেয়েছিলাম নিজের নারীত্বের মর্যাদা, আর কিচ্ছু চাইনি, কিচ্ছু না। আমি সেটিও হারিয়েছি, হারিয়েছি, হারিয়েছি। আমি সব কিছু হারিয়েছি। আমি ঠাই পাইনি, আমি সম্মান পাইনি, আমি সবই হারিয়েছি, হারিয়েছি, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।
করেছিলাম। নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নর নারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালের নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছেন। 1966 সালে 6 দফা আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক এবং আজকের আয়োজক এবং যারা আজকের এই অনুষ্ঠানগুলোতে উৎসবে অংশগ্রহণ করছে, সবার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ সবকিছু রইল। আমি একটু কবিতার মানুষ দেখে সবাই আমাকে ভাবে এবং জানে যে আমি খুব আবেগপ্রবণ একজন মানুষ। এই আবেগটা এসেছে মুক্তিযুদ্ধ থেকে। এখানে যখন বাচ্চারা পারফর্ম করছিল, কবিতা আবৃত্তি করলো, ভাষণ করলো, একজন মুক্তিযোদ্ধা, একজন বীরাঙ্গনা, এরা যে অভিনয়গুলো করে গেল, আমার মন খারাপ হয়ে যাচ্ছিল। মন খারাপ হয়ে যাচ্ছিল যে সত্যি আমাদের মুক্তিযুদ্ধটা এইভাবেই হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, দুটো তিনটে কথা না বললেই নয়। আমরা সাংস্কৃতিক কর্মী এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে, একটা আশার আলো দেখতে পাই। কিন্তু সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যাবে যে পুরো বাংলাদেশে একটা অন্ধকার কোথা থেকে জানি গ্রাস করবার চেষ্টা করছে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মানচিত্র, আমাদের জয় বাংলা, আমাদের বঙ্গবন্ধু, এই শক্তিটাকে আমরা প্রতিহত করব। এই প্রত্যয়ে আমরা সবসময় থাকি। আজকে যেই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা না, এই দুটি ঘটনার কথাই বলি। রাহা মেহেদী যে অভিনয়টি করলো, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পরে যখন 2.5 লক্ষ নির্যাতিত নারীকে চিকিৎসা দেওয়া হলো, ধানমন্ডিতে নীলিমা ইব্রাহিমের নেতৃত্বে একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছিল, যেখানে সিডনির ডাক্তার শৈল চিকিৎসক জিফ্রে ডেভিস সেটার সবকিছু তত্ত্বাবধান করেছিলেন। সেখানে অনেক মেয়ে তার পরিবারে যেতে পারেননি, পরিবার তাদেরকে গ্রহণ করেননি। নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি বইতেও আপনারা দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা বাঙালিরা দেশ স্বাধীন করেছি,
আমি বীরাঙ্গনা বলি না, আমি যুদ্ধাহত বলি। এ কারণেই বলি, যুদ্ধে সে আহত হয়েছে, আর কিছুই নয়। এর বেশি করে যদি আমরা দেখতে যাই তাহলে অনেক কিছুই দেখা হবে। 90-এর দিকে আমি রায়ান গুডস বলে বাংলাদেশের প্রথম একজন যুদ্ধ শিশুকে এনেছিলাম। এই নাটকের অনেকেই, মামুন ভাই, মামুনুর রশিদ, ওনারা ছিলেন সেই অনুষ্ঠানে। আমাকে কোনোভাবে স্বীকৃতি দেওয়া হয়নি ওই রায়ান গুডসকে, যুদ্ধ শিশু আর বেবিকে বাংলাদেশে ও থাকবার জন্য এসেছিল। ও যখন জানতে পারে যে বাংলাদেশে তার দেশ, মুক্তিযুদ্ধের সময় তার জন্ম, এবং তার মা হাতে একটি চিঠি লিখে দিয়ে গিয়েছিল মুঠোর মধ্যে যে কেউ যদি আমার এই সন্তানকে পান, আমার ছেলের নাম রাখবেন বাদল। তো পরবর্তী পর্যায়ে যখন এটি একটি পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে নেওয়া হলো, এই ঘটনাটি 18 বছর বয়সে তাকে জানানো হয় এবং সে ছুটে আসে বাংলাদেশে, তার মাতৃভূমিতে, কিন্তু তার স্থান হয়নি। আমরা কবিতায়, সাহিত্যে, সংস্কৃতিতে অনেক কিছু বলছি, কিন্তু করতে পারছি না। শুধু কি আমাদের এই গণ্ডের মধ্যে আমরা থাকবো, নাকি এটা আসলে সত্যিকার অর্থে আমরা বাস্তবে রূপ নেব? এই যে অভিনয়টি করলো, কোনো রক্ত মাংসের মানুষ সুস্থ থাকার কথা না। এই বঙ্গবন্ধুর ভাষণ যে ধারণ করলো, আমি বঙ্গবন্ধুকে দেখতে পাই। আমরা যেরকম বলেছিলাম, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধকে কেউ ওই দাবায় রাখতে পারবে না ঠিকই, কিন্তু আমাদের পথ চলায় কিছু কণ্টক, কিছু বন্ধুর, কিছু দুষ্ট মানুষ আছে যারা এই দেশটাকে স্বাধীন হয়েছে চায় না। তাদেরই পরবর্তী প্রজন্মরা এখনো সক্রিয়। এই নতুন প্রজন্মের কাছে একটি অনুরোধ, যে শুধু অভিনয় করলেই হবে না, মনের মধ্যে ধারণ করতে হবে যে আমি এই অভিনয়গুলি করছি আমার দেশের জন্য, আমার মাতৃভূমির জন্য, আমার দেশের মানুষের জন্য। এইটুকুই বললাম। আর এদের অভিনয় তো বড়দের থেকে অনেক ভালো, নিঃসন্দেহে, এটা বলার অবকাশ থাকে না। বড়রা একটু কম পারে, ছোটরা বেশি পারে। এই বেশি পারা মানুষগুলোই যত্নের অভাবে আস্তে আস্তে কম পারতে শুরু করে। আমি আরেকটা কথা বলে না বলেই পারছি না। গতকালকে বাংলাদেশের প্রমিলা ফুটবল দল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী ফুটবল দল অস্ট্রেলিয়ার সাথে ড্র করেছে, আন্ডার 16, যেটা অনূর্ধ্ব 16 বছরের মেয়েরা অস্ট্রেলিয়ার সাথে এত বছর ধরে খালি গোল খেয়ে গিয়েছিল। এখন প্রথমে তারা গোল দিয়েছিল, পরবর্তী পর্যায়ে যে কারণে হয় যে একটা জায়গায় এসে ড্র হয়েছে। তার মানে এই 18-16 বছরের মেয়েগুলো বিশ্বকাপে খেলবার মতো যোগ্যতা রাখে। বিশ্বকাপে যারা খেলেন, যারা 10-এর মধ্যে থাকেন, সেই দেশের সাথে তারা ড্র করেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে যা দেখা যায় যে যখন 20 বছর হয়ে যায়, তখন ওরা অনেক উপরে উঠে যায়, ওদের গাছ অনেক বেশি ফল দেয়, আর আমাদের গাছগুলো ফল দেয় না, দিতে পারে না তার পারিপার্শ্বিকতার কারণে, তার যত্নের অভাবে। আমাদের অনূর্ধ্ব 19 ক্রিকেট দল বিশ্বের সবগুলো দেশকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ভারতকে হারিয়েছে। এই দলটি যখন মূল জায়গায় যাবে তখন আমরা হেরে যাচ্ছি। তার মানে আমাদের শিশুগুলো কিন্তু বিশ্ব সেরা শিশু। এই শিশুগুলোকে যদি আমরা যত্ন করি, লালন করি, তাহলে আমি মনে করি যে আমাদের দেশ অনেক সমৃদ্ধ হবে। এই দায়িত্বটুক আমাদের অভিভাবকদের। এই সত্য ফোটা কাব্য ফুলকে আপনারা প্রস্ফুটিত হতে দিন। আমাদের অতিথিকে এখন উত্তরীয় পড়িয়ে দেবে আমাদের পিপলস লিটল থিয়েটার বন্ধু অঙ্কন।